ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেল ইওর বং পাঠশালাতে স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি একটা ক্লাস 12-এর নতুন চ্যাপ্টার, ক্লাস 11-এর নতুন চ্যাপ্টার ভেক্টর নিয়ে। তো ভেক্টরের চ্যাপ্টারের প্রথমে আজকে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে ভেক্টর কাকে বলে। যদিও অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একবার ভেক্টর এবং স্কেলারের পার্থক্য খুব ভালোভাবে বলেছি, সেই জন্য আজকে জাস্ট ভেক্টর কাকে বলে একবার টাচ করে আমি ভেক্টর সংক্রান্ত বেসিক কিছু ডেফিনেশনে চলে যাব। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই ভেক্টর বলতে আমরা কি বুঝি। দেখো, ভেক্টর বলতে আমরা বুঝি ভেক্টর একটা রাশি। রাশি মানে কি? যাকে আমরা পরিমাপ করি। ঠিক আছে, যে সমস্ত রাশির মান এবং দিক দুটোই আছে, ঠিক আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। যেমন কি বল, একটা বলের উদাহরণ কি বলো তো? তোমাকে ঠেলা। ঠিক আছে, তোমাকে যদি আমি সামনের দিক থেকে ঠেলি তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, আর তোমাকে যদি আমি পিছন দিক থেকে ঠেলি তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, আর তোমাকে যদি সামনের দিক থেকে ঠেলি তাহলে তুমি পিছন দিকে পিছিয়ে যাবে। তাহলে দেখো, তোমার ওপর বল শুধু প্রযুক্ত হলেই হবে না, বলটা কোন দিক থেকে প্রযুক্ত হচ্ছে তার উপরে তোমার মুভমেন্ট নির্ভর করছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে বল এমন একটা রাশি যার শুধু মান থাকলে হবে না, সঙ্গে তার একটা দিকও থাকতে হবে। তো এই রকম রাশি যাদের মান এবং দিক দুটোই আছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। শুধু বল নয়, আরও অনেক উদাহরণ আছে, সরণ, বেগ, ত্বরণ, এরা সবাই ভেক্টর রাশি। ঠিক আছে, আরও অনেক ভেক্টর রাশির কথা 11-এর বই যেটা তোমরা পড়বে। তো তার আগে আমরা জেনে নিই যে আমরা যখন ফিজিক্সের বইতে কোনো ভেক্টরকে ছবি আঁকবো বা কোনো ভেক্টরকে চিহ্ন দিয়ে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করা হয়। বেসিক্যালি দেখো, ভেক্টরকে যদি আমি চিহ্ন মানে কোনো ABCD দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে ভেক্টর বোঝাতে গেলে সবসময় ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন দিতে হয়। এরকম একটা চিহ্ন অলওয়েজ তোমার দিতে হয়। তাহলে এই ভেক্টর বোঝানো মানে ভেক্টরটা লেখার নোটেশনটা হচ্ছে এরকম। আর যদি ছবির সাহায্যে তুমি ভেক্টরকে বোঝাতে চাও তাহলে সেখানে তোমাকে এরকম একটা সরলরেখা আঁকতে হবে, এঁকে তার উপর একটা তীর চিহ্ন দিতে হবে। শুধু সরলরেখাটা আঁকলে কিন্তু সেটা স্কেলার বোঝাবে, তোমাকে ভেক্টর বোঝাতে গেলে ওর উপর একটা তীর চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এবং দেখো এই যে ভেক্টরটা এ, এটার মান হলো এই এবি যে সরলরেখাটা তুমি এঁকেছো এর একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এ ভেক্টরটার মান। ঠিক আছে, এ ভেক্টর যখন লিখবো মাথায় আমি তীর চিহ্ন দিয়ে লিখবো, তার মানটা যখন আমি লিখবো সেটা তো একটা স্কেলার, এ ভেক্টরের মান একটা স্কেলার, সেটাকে কিন্তু আমি শুধু এ দিয়ে লিখেছি, মাথায় কোনো তীর চিহ্ন নেই। ঠিক আছে, তাহলে দেখো এর মান হচ্ছে এ, সেটা হচ্ছে এবি সরলরেখার দৈর্ঘ্য। ঠিক আছে, আর ডিরেকশনটা কি হবে? ছবি আঁকাতে দেখো আমি তীর চিহ্নটা দিয়েছি এ থেকে বি এর দিকে, তার মানে এ ভেক্টরটার, আমার এই নিচে যে এ ভেক্টরটা লেখা আছে এই ভেক্টরটার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। হলো, এটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব তার একটা পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা ভেক্টর সংক্রান্ত কতগুলো সংজ্ঞা জানবো। প্রথমে যেটা সংজ্ঞা জানবো সেটা দেখো হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে কি বোঝায়? এমনিতে সমান বলতে আমরা কি বুঝি? যে দুটো রাশির মান সমান, 5 আর 5 এরা সমান। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আবার ক্যাচ, শুধু মান সমান হলেই ভেক্টর সমান হবে না, মানের সঙ্গে ভেক্টরের দিকটাকেও সমান হতে হবে। ঠিক আছে, এইখানে ভেক্টরের ক্ষেত্রে এইটা একটা ইম্পর্টেন্ট কথা, শুধু মান সমান হলে হবে না, ভেক্টর দুটোর দিককেও সমান হতে হবে। যদি দুটো ভেক্টরের এরকম মান এবং দিক দুটোই সমান হয় তাকে আমরা বলবো সমান ভেক্টর। আমি দেখো ছবি এঁকেছি, এবি আর সিডি দুটো ভেক্টর, যেখানে দেখো এবি সরলরেখার দৈর্ঘ্য আর সিডি সরলরেখার দৈর্ঘ্য সমান, তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর এদের মান সমান, আর দুটো দেখো সেম ডিরেকশন দিয়েছি, চিহ্ন দিয়েছি, তার মানে এদের দিকটাও সমান। তাই আমার এবি আর সিডি হচ্ছে দুটো সমান ভেক্টরের উদাহরণ। তারপর একটা ভেক্টরের এখানে নতুন পড়বো, ভেক্টরের ক্ষেত্রে স্কেলার, এটা পড়োনি, বিপরীত ভেক্টর। তোমরা যখন অঙ্কে প্রথম বীজগণিত পড়েছিলে তখন ওখানে একটা বিপরীত সংখ্যা বলে জিনিস পড়েছিলে। কি পড়েছিলে? 5-এর বিপরীত সংখ্যা -5। ভেক্টরের ক্ষেত্রেও ব্যাপারটা এক, মানটা দুটোরই সমান, দুটো ভেক্টরের মান সমান। যেমন দেখো এখানে দুটো ভেক্টর, এই দুটোর দৈর্ঘ্য এক, তার মানে মান দুটো সমান, কিন্তু দেখো ডিরেকশনটা উল্টো, একটা ডিরেকশন এরকম, একটা ডিরেকশন এরকম। তো যে সমস্ত ভেক্টরের মান সমান কিন্তু দিক উল্টো, মানে সমান মান আর দিকটা হচ্ছে উল্টো, তাদেরকে আমরা কি বলে রাখি? তাদেরকে আমরা বলি বিপরীত ভেক্টর। ঠিক আছে, এবার আমরা পড়বো একরেখীয় ভেক্টর। একরেখীয় শব্দের অর্থ শুনে মনে হয় যে সমস্ত ভেক্টর একটা রেখায় থাকবে, মানে একটা সরল রেখায় থাকবে, তাদেরকে আমরা একরেখীয় ভেক্টর বলবো। কিন্তু ভেক্টরের একটা মজা আছে, ভেক্টরের প্যারালাল ট্রান্সফরমেশন সম্ভব। মানে এখানে আমি একটা সিডি ভেক্টর রেখেছি, দেখো এই ভেক্টরটার মান অপরিবর্তিত রেখে এবং ডিরেকশন অপরিবর্তিত রেখে আমি এটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাতে পারি। বসানোর সময় আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমার আগের ভেক্টরটা যেমন ছিল আগের ভেক্টরটার সঙ্গে নতুন করে আঁকা ভেক্টরটা যেন সমান্তরাল হয়।
এই জন্য এটা প্যারালাল ট্রান্সফরমেশন, সমান্তরালভাবে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমাকে কি মাথায় রাখতে হলো, আমার নিচে সিডির যা মান ছিল উপরেও সিডির মানটা সেম হবে। এই শর্ত রেখে কোনো ভেক্টরকে আমি যদি ট্রান্সফর্ম করাতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি এই ভেক্টরটা সেম, ঠিক আছে। এবার দেখো তোমাকে আমি অনেকগুলো সমান্তরাল, যেমন এবি আর সিডি দুটো সমান্তরাল ভেক্টর এখানে দিয়ে দিয়েছি। তুমি চাইলে এই সিডিটাকে তুলে এবির পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারো। সেক্ষেত্রে এবি এবং সিডি এক রেখায় না থাকলেও জাস্ট একটা ট্রান্সফরমেশন দিয়ে এবি আর সিডিকে আমি এক সরলরেখায় নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে এই দুটোও কিন্তু আমার একরেখীয় ভেক্টর। তাই একরেখীয় ভেক্টর বলতে এক রেখা থাকা নয়, সমান্তরাল ভেক্টরগুলোকে বলা হয় একরেখীয় ভেক্টর, ঠিক আছে। এবার দেখো শূন্য ভেক্টর, এটা একটা খুব মজা। কোনো জিনিসের মান শূন্য হলে এতদিন আমরা জানতাম তার গল্প শেষ, কিন্তু আগেই বলেছি ভেক্টর শুধু মান নয়, ভেক্টরের একটা দিকও আছে। সেই জন্য কোনো ভেক্টর রাশির মান যদি শূন্য হয় সেখানেই কিন্তু খেলা শেষ হয়ে গেল না, আরও খেলা এখনো বাকি আছে। সেই তার একটা মান শূন্য হলেও দিক থেকে যাবে, ঠিক আছে। সেরকম ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর। একটা উদাহরণ দেখো, এ একটা কণা বা একটা বস্তু বা তুমি এই বিন্দু থেকে চলা শুরু করেছো, করে পুরো একটা সার্কেল ঘুরে আবার আগের অবস্থানে ফিরে এসছো। তার মানে তোমার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান দুটোই একই, সেম। তাহলে আলটিমেটলি তোমার সরণের মান হচ্ছে শূন্য। তোমার সরণ কত? তোমার সরণ হচ্ছে শূন্য। কিন্তু তুমি একটা সরণটা তোমার স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তাহলে সরণের সবসময় একটা ডিরেকশন থাকবে। সেক্ষেত্রে মানটা শূন্য হলেও এর কিন্তু একটা এই বিন্দুতে এরকম একটা ডিরেকশন থেকে যাবে, ঠিক আছে। এই জন্য ভেক্টরের ক্ষেত্রে শূন্য ভেক্টরের একটা তাৎপর্য আছে, মান শূন্য হলেও তার দিক আছে, ঠিক আছে। মানে শূন্য মান কিন্তু তার দিক আছে, ওকে। এইবার আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ভেক্টরের চ্যাপ্টারে পড়তে গেলে অহরহ তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর বলতে আমরা কি বুঝি? যে কোনো দিকে, বাঁদিকে, ডান দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, যে কোনো একটা দিক নিলাম, সেই দিক বরাবর এমন একটা ভেক্টর নিচ্ছি যেই ভেক্টরটার মান হচ্ছে এক, মানে মানটা হচ্ছে ইউনিট, ঠিক আছে। তাকে আমরা কি বলে রাখবো? একক ভেক্টর বলে, ঠিক আছে। এ দেখো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান এক, তাকে আমরা সেই দিক বরাবর একক ভেক্টর বলে ডাকবো। ছবিতে দেখো আমি এখানে একটা ভেক্টর রেখেছি, ঠিক আছে। এই একটা ভেক্টরের দিক, এই দিক বরাবর তুমি এমন একটা ভেক্টর খুঁজে পাবে যার মান হচ্ছে একক। তাকে আমরা কিভাবে লিখি দেখো, এ ক্যাপ দিয়ে। সবসময় মাথায় রাখবে তোমার বইতে যেখানেই কোনো কিছুর উপর ক্যাপটা থাকবে সেটা তোমার বেসিক্যালি কোনো না কোনো একক ভেক্টরকে বোঝাচ্ছে, ঠিক আছে। যখনই মাথায় এই ক্যাপ, মাথায় টুপি, তখনই সেটা হচ্ছে একক ভেক্টর। তো এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর, ঠিক আছে। এবার দেখো কোনো জিনিসকে একক বের করার সোজাসাপটা নিয়ম, পুরোটাকে তার মান দিয়ে ভাগ করে দেওয়া। আমি এখানেও তাই করেছি। দেখো এ ক্যাপ সমান সমান হচ্ছে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান করলে আমি কোনো একটা দিক বরাবর একক ভেক্টর পাবো। এবং মানে বেসিক্যালি একক ভেক্টর বের করতে গেলে যে দিক বরাবর তোমাকে একক ভেক্টর বের করতে বলবে সেই দিক বরাবর একটা ভেক্টর নিতে হবে, সেই ভেক্টরটাকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিতে হবে, ব্যাস সিম্পলি তুমি একক ভেক্টর পেয়ে গেলে সেই দিক বরাবর, ওকে। আরও একটা জিনিস, কোনো একটা ভেক্টর আমরা জানি ভেক্টরের মান আছে, দিক আছে। মানটা তো সিম্পলি এটা দিয়ে বোঝাচ্ছে, তার জাস্ট স্কেলার মানটা দিয়ে। দিক বোঝানোর জন্য আমরা এ ক্যাপ ভেক্টরটা ব্যবহার করি। মানে আমি একটা কোনো ভেক্টরে লিখলাম 5 এ ক্যাপ, তার মানে কি এই ভেক্টরটার মান হচ্ছে 5, এবং এ ক্যাপ মানে কি কোন দিক বরাবর? এই ভেক্টরের দিক বরাবর। এখানে একটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অলরেডি এই তিনটে অক্ষ চেনো, এক্স, ওয়াই আর জেড। আমাদের চেনা জানা এই তিনটে খুব ডিরেকশন। তো এই প্রত্যেকটা ডিরেকশন বা দিক বরাবর একটা একটা একক ভেক্টর আছে। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে ডাকা হয় আই ক্যাপ বলে, ওয়াই অক্ষ বরাবর যে তাকে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে তাকে ডাকা হয় কে ক্যাপ, ঠিক আছে। তাহলে তিনটে ডিরেকশন এক্স ওয়াই জেড, তিনটে ডিরেকশন বরাবর এক একটি একক ভেক্টর আছে। এই একক ভেক্টরগুলোকে ডাকা হয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আমি যদি তোমাকে একটা ভেক্টর এইভাবে বলি 5 আই ক্যাপ, তার মানে কি এই ভেক্টরটার মান হচ্ছে 5, এই সংখ্যাটা তোমাকে ভেক্টরটার মান বলছে, মানে 5। আর কোন দিক বরাবর? আই ক্যাপ। আই ক্যাপ মানে কি এক্স অক্ষ বরাবর। বুঝেছো? একক ভেক্টরের সাথে একটা ভেক্টরকে, ভেক্টরের মান ও দিক দিয়ে কিভাবে প্রকাশ করা হয়, বেসিক্যালি এইভাবে, ঠিক আছে। তো চলো এরপরে আমরা দেখে নিই ভেক্টরের যোগ আমরা কি করে করব, ঠিক আছে। চলো, তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের যোগ। এখন কেন ভেক্টরের যোগটা আলাদা করে শিখতে হলো? এতদিন ছোট থেকে তো যোগ করা শিখে এসেছি, তার সত্ত্বেও সেটাতে কাজ মিটলো না, নতুন করে আবার ভেক্টরের যোগ কেন আমাকে শিখতে হলো? তার সব থেকে বড় কারণ দেখো, ভেক্টরের এতদিন যা যা যোগ করে এসেছি সেগুলোর শুধু মান আছে, কিন্তু ভেক্টরের মান এবং দিক দুটোই আছে। সুতরাং
ভেক্টরের যোগ শিখতে গেলে শুধু মানের যোগ করলে হবে না, তার সঙ্গে ভেক্টরের যোগ করাটাও শিখতে হবে। ঠিক আছে, সেজন্য নতুন করে আমরা ভেক্টরের যোগ শিখবো। এবার দেখো এখানে একটা লব্ধি বলে শব্দ বারবার চ্যাপ্টার জুড়ে আমরা ব্যবহার করব। লব্ধি মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল, মানে দুটো বা তার থেকে ভেক্টরকে যদি আমি একসাথে নিয়ে তাদের যে যোগফল পাবো সেটা অবভিয়াসলি একটা ভেক্টর হবে, সেই ভেক্টরটাকে আমরা বলবো ওই দুটো ভেক্টরের লব্ধি। এখন দেখো ভেক্টরের লব্ধি বের করার দুটো বেসিক্যালি নিয়ম আছে। ঠিক আছে, একটা হচ্ছে মানে দুটো ভেক্টরের আমি লব্ধি বের করতে চাই, আমি দুটো ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। ঠিক আছে, আমি প্রথমে এই দুটো সূত্র কি বলে সেটা আগে বলে নিই, তারপরে আমি ত্রিভুজ সূত্রটা পুরো প্রমাণ করব, সামান্তরিক সূত্রটা প্রমাণ করা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তো চলো দেখি দুটো সূত্র আগে কি বলছে। ঠিক আছে, তো আমি সূত্রটা তলায় এখানে কোথাও লিখে দেবো বা পাশে কোথাও লিখে দেবো, আপাতত আমি মুখে বলছি। তো সেটা হচ্ছে যে দেখো যে কোনো দুটো ক্রমান্বয়ে গৃহীত দুটো ভেক্টর, মানে কি দেখো ও এ আর এ বি এরা ক্রমান্বয়ে গৃহীত, মানে কি পর পরে দেখো ও এ এদিকে বরাবর ডিরেকশন, মানে এ ভেক্টরের ডিরেকশন এরকম, বি ভেক্টরের ডিরেকশন এরকম। ঠিক আছে, ক্রমান্বয় মানে দুটো ভেক্টর যদি ক্রমান্বয়ে গৃহীত দুটো ত্রিভুজের বাহু নির্দেশ করে, মানে কি আমি এই দুটো ভেক্টরকে এঁকেছি, এই দুটো ভেক্টর দিয়ে আমি যদি একটা ত্রিভুজ আঁকতে পারি। দেখো দুটো বাহু হয়েছে, থার্ড বাহুটা আমাকে আঁকতে হবে। তো পুরো যে বক্তব্য সেটা হচ্ছে দুটো ভেক্টর যদি কোনো এক ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহুকে নির্দেশ করে, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, আগে আমি তৃতীয় বাহুটা ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সবুজ কালি দিয়ে আঁকছি বাহুটা, দেখো দেখো এই ত্রিভুজটা কমপ্লিট করতে গেলে আমাকে এটা আঁকতে হবে, এটা হচ্ছে আমার ওবি। ঠিক আছে, এবার দেখো বলেছে তৃতীয় বাহু তো বলেছে, কিন্তু বলেছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। বিপরীত ক্রমে গৃহীত মানে দেখো ও এটা এভাবে, এ বিটা এভাবে, তাহলে থার্ডটা এইভাবে হওয়া উচিত ছিল যদি আমি সেম ডিরেকশন ফলো করতাম, কিন্তু না, আমাকে সূত্রে বলেছে বিপরীত ক্রমে। তার মানে কি আমার এই লব্ধিটার ডিরেকশন হবে এরকম। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই দুই ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তার মানে হলো গিয়ে ও এ আর এ বি এই দুটো ত্রিভুজ, যারা ত্রিভুজের দুটো বাহু নির্দেশ করেছে, কিভাবে বাহু না ক্রমান্বয়ে গৃহীত বাহু, তাহলে তাদের লব্ধি হবে তৃতীয় বাহুটা, যার ডিরেকশনটা বেসিক্যালি উল্টো দিকে। তাহলে ও এ আর এ বির লব্ধি হবে ও বি। দেখো ডিরেকশনটা কিন্তু বি ও নয়, ও থেকে বি এর দিকে। বোঝা গেল? এইটা হচ্ছে ত্রিভুজ সূত্রের সারমর্ম। আর সামন্তরিক সূত্রে বলেছে এর ক্ষেত্রে দেখো ক্রমান্বয়ে গৃহীত বাহু ছিল, এর ক্ষেত্রে গল্পটা হচ্ছে একটা বাহু থেকে যদি দুটো ভেক্টর, একটা বিন্দু থেকে যদি দুটো ভেক্টর বেরোয়। দেখো এইখানে ও বিন্দু থেকে দুটো ভেক্টর বেরিয়েছে। ঠিক আছে, যদি ছবিটা এরকম হয় যে একটা বিন্দু থেকে দুটো ভেক্টর বেরোচ্ছে, সেক্ষেত্রে ওই দুটো ভেক্টর দিয়ে আমি একটা সামান্তরিক আঁকতে পারবো। দুটো বাহু আমার হাতে আছে মান এবং দিক দিয়ে, তাহলে আমি খুব সহজে একটা সামান্তরিক কমপ্লিট করতে পারবো। দেখো আমি এখানে সামান্তরিক একটা কমপ্লিট করছি, এই আমি চোখের আন্দাজে আঁকছি, তো আমি সামান্তরিক কমপ্লিট করতে পারি। এই সামান্তরিক কমপ্লিট করার পরে এই সন্নিহিত বাহু দুটোর সাধারণ বিন্দু ও বিন্দুকে আমি দেখো এই এটার একটা, এখানে যদি নামটা দিই সি, তাহলে এখানে একটা কর্ণ হবে। এইটা হচ্ছে আমার সামান্তরিক সূত্র অনুযায়ী ও এ আর ও বির লব্ধি। তার মানে কি আমি যদি মানে আমার ভেক্টর দুটো যদি কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে বোঝায়, এখানে দেখো দুটো ভেক্টরের দিক একই ছিল, এখানে একটা ভেক্টরের দিক এরকম, একটা ভেক্টরের দিক এরকম, মানে এইরকম বেসিক্যালি এইরকম গল্প যদি কোনো ভেক্টর থেকে থাকে যাতে দুদিকের মাথা দুদিকে, মুখ দুদিকে, সেক্ষেত্রে আমি কি বলবো, আমি ওই দুটো ভেক্টরকে নিয়ে একটা ওভারঅল সামান্তরিক এঁকে ফেলতে পারি। এবার ওই ভেক্টর দুটোর যে কমন বিন্দু, সেই বিন্দুকে আমি একটা কর্ণ থাকবে সামান্তরিকে, সেটাই আমার এই দুটো ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তার মানে আমার এখানে ও এ আর ও বি এই দুটোর লব্ধি আমাকে দেবে হচ্ছে ও সি। এই দুটো হচ্ছে সামন্তরিক এবং ত্রিভুজ এই দুটো সূত্র। মানে এই দুটো সূত্র তো গালভারি ভাবে বলে দিল, এবার এখান থেকে জাস্ট ছবি দেখে কিন্তু তুমি ও এর মান দিক কিছু বুঝতে পারছো না, তোমাকে ক্যালকুলেশন করে কিছু বেসিক ত্রিকোণমিতি ইউজ করে বের করতে হয় মান এবং দিক, সেটা বলবো। তার আগে একটা ছোট জিনিস দেখো, একটা মজার জিনিস বলি, দুটো গালভরা দুটো সূত্র লেখা, কিন্তু ভালো করে তাকিয়ে দেখো। আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে দেখো ও বি, আমি জাস্ট এখানে একটা মজার লিখছি, দেখো ও বি সমান সমান এসি, এটা মানো তো? তাহলে আমি যদি এখানে এসি একটা ভেক্টর নিই, এর মাথায় একটা ভেক্টর ও থেকে বি এর দিকে, এটা সমান্তরাল, তাহলে এরা সমান হবে। আমরা তাই বলেছিলাম দিক ও মান সমান হলে দুটো ভেক্টর সমান।
তাহলে এবার তাকিয়ে দেখো, আমি ওভি ভেক্টরটাকে সোজা কথায় সমান্তরাল ট্রান্সলেশন দিয়ে এখানে নিয়ে আসতে পারি। এবার দেখো তো ছবিটা এর সাথে কোনোটা আলাদা আছে কিনা, আর কিন্তু কোনো আলাদা নেই। মানে দেখো ত্রিভুজ সূত্র সামুদ্রিক সূত্র দুটো প্রায় একই রকম, ত্রিভুজ সূত্র একটু অন্যরকম রূপ হলেও সামুদ্রিক সূত্র। খালি এটা আমরা কখন ব্যবহার করি, যখন এইরকম মানে গল্প থাকে একটা এরকম গিয়ে একটা এরকম ভেক্টর আছে, আর যখন কোনো দুটো ভেক্টর একটা বিন্দু থেকে ছড়িয়ে যাওয়ার মতো ভেক্টর হয়, একটা সমবিন্দুগামী মানে একটা বিন্দু থেকে দুদিকে দুটো ছড়িয়ে গেল, এই টাইপের ভেক্টর নিয়ে যখন আমরা গল্প কথা বলি তখন বেসিক্যালি আমরা সামুদ্রিক সূত্রটা প্রমাণ করি মানে ব্যবহার করি। তো আমি এখানে এটা আলাদা করে প্রমাণ করব না, আমি ত্রিভুজ সূত্রের ডিটেলসটা প্রমাণ করব, করে তোমাদের দেখিয়ে দেবো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তো চলো এবার দেখা যাক ত্রিভুজ সূত্রের প্রমাণটা। তো এবার আমরা দেখবো ত্রিভুজ সূত্রের সাহায্যে, ত্রিভুজ সূত্র তো একটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটার সাহায্যে ডিটেলসে কিভাবে লব্ধির মান এবং দিক বের করা যায়। তার জন্য প্রথমে আমি কতগুলো জিনিস লিখে নিয়েছি এখানে। সেখানে দেখো 1 নাম্বার আমি যেটা লিখেছি, এটা তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে এই ত্রিভুজের ও এ বাহু মানে হচ্ছে আমার এ ভেক্টর, এ বি বাহু মানে হচ্ছে বি ভেক্টর, আর লব্ধি সি, এটা হচ্ছে লব্ধি আমার সি, এই সিটা মানে হচ্ছে ও বি এই বাহুটা উইথ ডিরেকশন। ওকে, এবার দেখো আমার তো ডিরেকশনে কাজ মিটবে না, কারণ ডিরেকশন নিয়ে কোনো ক্যালকুলেশন আমি জানি না, তাহলে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমার মান নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য আমি লিখে নিয়েছি যে এ ভেক্টরটার মডিউলাস, এই চিহ্নটা মানে মডিউলাস, এটাকে তার মান বোঝাতে ব্যবহার করা হয়। তো এ ভেক্টরের মডিউলাস, সেটাকে আমি অলরেডি বলেছিলাম যে এ দিয়ে লিখবো, মাথায় তীর চিহ্ন থাকা মানে ভেক্টর, তীর চিহ্নটা মুছে দেওয়া মানে ভেক্টরটার শুধু মান, ওই ভেক্টরটারই মান। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে ক্যাপিটাল এ, সেটা মানে কি এই ও এর সরলরেখাটার দৈর্ঘ্য, মানে বেসিক্যালি ত্রিভুজের ও এ বাহুটার দৈর্ঘ্য, সেটাকে আমি ধরে নিয়েছি এ, কারণ বারবার ও এ লেখাটা সমস্যা, সো আমি সেটাকে ধরে নিয়েছি এ, ঠিক আছে? তারপরে আমার ও এ এই ভেক্টরটার মান হচ্ছে ছোট হাতের এ, ঠিক আছে? এটা নোটেশন হিসেবে ক্যাপিটাল এটা লিখেছিলাম, আসল মানটা এ। সেম ভাবে বি ভেক্টরটার মান লিখেছি বি, ছোট হাতের বি, আর সি এই লব্ধি ভেক্টরটার মান হচ্ছে ছোট হাতের সি। খুব সহজ নোটেশন, এগুলো আমি এবিসি ধরে লিখে নিয়েছি সুবিধার জন্য। ওকে, আর দেখো এই এ ভেক্টর আর ভি ভেক্টর, এই দুটো ভেক্টর তো আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, আমি জানি ভেক্টর দুটো এইভাবে আছে কি এইভাবে আছে কিভাবে আছে আমি জানি, তার মানে আমি এ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটা জানি, সেটাও আমাকে বলে দিয়েছে থিটা, ঠিক আছে? এইবার দেখো প্রশ্নটা, আমি থিটাটা এইটা এঁকেছি, এইটা কেন আঁকিনি? দেখো ভেক্টরের মধ্যে কোণ বলতে আমাকে বুঝতে হবে ভেক্টরের দিকের মধ্যে কোণ। দেখো এ ভেক্টরটা আমার ছবিতে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আর ভি ভেক্টরটা আমার ছবিতে এইভাবে যাচ্ছে। তাহলে তুমি দেখো আমি এরকম যদি ছবিটা আঁকতাম, আমি এই কোণটা যদি নিতাম, এটা কি এদের ডিরেকশনের মধ্যে কোণ, এই ক্যাপের দিকটা হচ্ছে এদের ডিরেকশন, এটা এর ডিরেকশন, এটা এর ডিরেকশন, এই কোণটা কিন্তু এদের ডিরেকশনের মধ্যে কোণ না, এটা ডিরেকশনের পিছনের দিকের কোণটা। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমি বুঝবো এই কোণটা, সেই জন্য আমি ছবিতে থিটা কোণ এইটাকে এঁকেছি, ঠিক আছে? তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ বি এ ডি, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এইবার দেখো এটা তোমাকে বলে দিয়েছিল, এবার তোমাকে তো লব্ধির মান বের করতে হবে, যেটা আমি ধরে নিয়েছিলাম সি, লব্ধির দিকও কিন্তু বের করতে হবে, সেটা আমি এবার দেখো দিক বলতে তো আর আমি উত্তর দিক দক্ষিণ দিক ধরে নেব না, আমি যে কোনো একটা ভেক্টর যার দিক অলরেডি জানি, তার সাপেক্ষে ভেক্টরটা কোণ কত করেছে জেনে নেব। এখানে আমার জানা ভেক্টর এ আর বি, সুতরাং আমি এখানে ধরে নিয়েছি আমার এই লব্ধি ভেক্টরটা আমার জানা ভেক্টর, যেটা আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, সেই এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, তার মানে আমার ছবিতে বি ও এ এই কোণটা আলফা। আমি এটা ধরে করেছি, ইউ ক্যান ডু দ্য সেম থিং উইথ দ্য বি, ক্যালকুলেশনটা একটু বদলে যাবে। তো যাই হোক, এ যেহেতু আমার জানা ভেক্টর, তার সাথে সি এর কোণটা ধরে নিয়েছি আমি আলফা, ঠিক আছে? এগুলো আমার ধরে নেওয়া, অ্যাজাম্পশন দেওয়া আছে বা কিছুটা ধরে নেওয়া। এবার আমি মুভ করছি প্রমাণে। প্রমাণটা ভীষণ সোজা, ক্লাস 10-এর বেসিক জ্যামিতি আর ত্রিকোণমিতি দিয়ে করা। প্রথম যে সূত্রটা ইউজ করেছি, এটা আই হোপ ইউ অল নো, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্য। ইভেন আমার চ্যানেলে অলরেডি পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেওয়া আছে, দুভাবে প্রমাণ করা আছে, একটা তো বইতে যেটা করো সেটা, তাছাড়া আমি একটা অন্যভাবে প্রমাণ করেছি, ইউ শুড চেক দ্য লিঙ্ক হেয়ার, এরকম কোথাও দেওয়া আছে, তো সেখানে লিঙ্কটা একটু চেক করে নিও, ভিডিওটা দেখে নিও। ওকে, তো যাই হোক, ও ডিবি এই যে ত্রিভুজ ও ডিবি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো ওবিটা হচ্ছে অতিভুজ, বেসিক্যালি যেটা আমার লম্ব, আর ও ডিটা হচ্ছে আমার একটা ভূমিধরি বা লম্বধরি, যা এই ওডিটা একটা বাহু আর ডিবিটা একটা বাহু, মানে ওডিটা লম্ব ডিবিটা ভূমি, এরকম যাই হোক ধরে নিচ্ছি। তাহলে দেখো আমার অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ওবি স্কোয়ার সমান সমান আমি লিখেছি ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে? এইবার এখানে হচ্ছে মজা, ওবির মান মানে আমি জানি সি,
এখানে লিখে নিয়েছি সি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো তার মানে সি স্কোয়ারটাই আসলে কিন্তু তোমাকে বের করতে হবে, মানে সিটা আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে আমার লব্ধির মান। আমি এখানে সি স্কোয়ারটা লিখে নিয়েছি। এবার দেখো ওডি, ঠিক আছে, ওডি মানে এই পুরোটা, এটা মানে ও এ প্লাস এডি। ওকে, দেখো তাই লেখা আছে ও এ প্লাস এডি, ও এডির জায়গায় আমি জাস্ট এটা লিখে তার হোল স্কোয়ার দিয়েছি, ঠিক আছে। আর দেখো আমি বিডি স্কোয়ার লিখেছি। এবার দেখো আমি কিন্তু ও এর মান জানি আর এবির মান জানি, আমি বিডিরও মান জানি না, এডিরও মান জানি। আমি এখানে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বিডিটা কি। বেসিক্যালি আমি প্রমাণ করার জন্য বি বিন্দু থেকে না এই ও এর সরলরেখার উপর একটা লম্ব এঁকে নিয়েছিলাম বিডি। তাহলে এখানে বেসিক্যালি বিডিটা হচ্ছে এটা মানে লম্ব, তাই বিডি ও এই কোণটা হচ্ছে লম্ব। সুতরাং এই ও বিডি, এই ওডিবি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বিডিটা হচ্ছে ও এর উপরে লম্ব, আমি জাস্ট প্রমাণ করার সুবিধার জন্য এঁকে নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি স্কোয়ার, সেটাকে আমি ও এইভাবে লিখেছি। এখন দেখো ও এর মান তো আমি সোজাসাপটা, সরি এখানে এ স্কোয়ার না, ও এর মান তো সোজাসাপটা আমি এ বসিয়ে দিয়েছি, ঝামেলা মিটে গেছে। কিন্তু এডি আর বিডির মান আমি জানি না। কিন্তু দেখো আমি জানি এই বি এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমি বিডিটাকে বললাম লম্ব এঁকে নিয়েছি প্রমাণের সুবিধার জন্য। তাহলে বি এ ডি এটা বাচ্চা, এই বাচ্চা ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো বিডি বাই এবি, বিডি বাই এবি, বিডিটা হচ্ছে লম্ব আর এবিটা থিটার সাপেক্ষে বিডিটা লম্ব উল্টো দিকে আছে, তাহলে বিডি বাই এবি মানে লম্ব বাই অতিভুজ, এটা সমান আমরা জানি সাইন থিটা, সেটা দেখো লিখে নিয়েছি। বিডি বাই এবি সমান সমান সাইন থিটা। কেন বিডি বাই এবি করেছি? কারণ আমি এবির মানটা জানি, এবির মানটা আমার জানা আছে বি, সেই জন্য বিডি বাই এবি লিখেছি। বিডি বাই এডি করে ট্যান থিটা বলিনি, ঠিক আছে। তাহলে বিডি বাই এবি সমান সমান সাইন থিটা, দুবার থিটা পড়ে গেছে, তো বিডি সমান সমান এবি সাইন থিটা মানে বি সাইন থিটা। এবির মানটা দেখো আমি অলরেডি লিখে রেখেছি বি, তাহলে এটা হচ্ছে বি সাইন থিটা হলো। তারপরে দেখো এডি, এডিরও মান জানি না। আবার তাকিয়ে দেখো সেই বাচ্চা ত্রিভুজ এ ডি বি এর এডিটা হচ্ছে ভূমি, থিটার গায়ে লেগে থাকে যেটা সেটা ভূমি, তো এখানে থিটার গায়ে লেগে আছে এডি, তাই এডিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে আমার অতিভুজ, ঠিক আছে। তো দেখো এডি বাই এবি তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা তোমরা নিশ্চয়ই জানো। লালু অতি সাদা মানে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা, আর ভুলু অতি কালো তাই মানে ভূমি বাই অতিভুজ সমান সমান কস থিটা। লালু অতি সাদা, ভুলু অতি কালো, হ্যাঁ এভাবে মনে রাখবে। তো ভূমি বাই অতিভুজ এটা সমান সমান হচ্ছে কস থিটা, ঠিক আছে। তাহলে এডি সমান সমান হচ্ছে বি কস থিটা, বি মানে হচ্ছে এবিটার দিকে যাবে দিয়ে বি কস থিটা হবে, ওকে। আচ্ছা তাহলে দেখো আমার যে ওডি বাহু সেটা সমান সমান হবে ও এ প্লাস এডি ছিল, ও এর মানটা এ আর এডির মানটা হচ্ছে বি কস থিটা, ঠিক আছে। সেইটা আমি এখানে বসিয়েছি, বিডির মান আর এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরটা খুব সোজা, ও এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটাটা নিচে লেখা আছে এইখানে, ওকে। আর এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা, এটা ভেঙে এই তিনটে টার্ম পেয়েছি, আর এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পড়েছিল, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আর এখান থেকে আমি বি স্কোয়ার কমন রাখতে পারি, কমন টানলে পড়ে থাকছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যাদের ভ্যালু হচ্ছে 1। সো আমি ডাইরেক্ট এখানে বি স্কোয়ার লিখে দিয়েছি, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো 2ab একটা cos থিটা পড়ে আছে, এই cos থিটাটা এখানে রয়েছে, হলো। তাহলে দেখো সি স্কোয়ার সমান সমান এটা বেরিয়ে থাকলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইটা হবে আমার, সরি এইটা হবে আমার, এটা মুছে দিলাম এখানটা, ওকে। এইটা হচ্ছে আমার সি, যে লব্ধিটা তার হচ্ছে মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সিটা আমার তাই ছিল লব্ধির মান, এটা লব্ধির মান বেরোলো। কিন্তু আবারও বলেছি লব্ধি একটা ভেক্টর, সুতরাং ভেক্টরের শুধু মান বলে কিছু হতে পারে না, ভেক্টর নিয়ে যখনই কথা বলবো ভেক্টরের একটা দিক অ্যাসাইন করতে হবে। সেই জন্য আমি এখানে একটা আলফা কোণ বলেছিলাম এই ভেক্টরের সাথে। তো এবার আলফার কোণটাও মান আমাকে বের করতে হবে, কোণ বের করার সোজা নিয়ম ট্যান আলফা বের করবো, যে কোণ বের করতে বলবো ওটা ট্যান নিয়ে নেবো। তো দেখো আমি এখানে ট্যান আলফা নিয়েছি, ট্যান আলফা নিলে সমকোণী ত্রিভুজটা আবার হচ্ছে ও ডি বি। তাহলে দেখো সেক্ষেত্রে আমার লম্ব আলফার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে লম্ব, তাহলে বিডি হচ্ছে আমার লম্ব আর ওডিটা হচ্ছে আমার ভূমি, তাহলে এটা কি দাঁড়ালো বিডি বাই ওডি, ঠিক আছে। এবার বিডির মান আমি এখানে অলরেডি বের করে রেখেছি, বি সাইন থিটা বসিয়ে দিয়েছি, ওডির মান আমি অলরেডি বের করে রেখেছি এ প্লাস বি কস থিটা, সেটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, ব্যাস বেরিয়ে গেল। ওয়ান্স ইউ ক্যালকুলেট ট্যান আলফা, সেখান থেকে তুমি খুব সহজে আলফার মান বের করে ফেলতে পারছো। তাহলে দেখো ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমি লব্ধিটার মান এবং দিক বের করে ফেললাম। এবার এখানে প্রশ্ন হচ্ছে কোনটা মনে রাখবো। দেখো ত্রিভুজ সূত্র পরীক্ষা আলাদাভাবে আসতে পারে, লিখতে দিতে পারে, প্রমাণটা আলাদাভাবে দিতে পারে।
কিন্তু অঙ্ক করার জন্য চরম 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 ইম্পর্টেন্ট দুটো সূত্র হচ্ছে এটা। মানে তোমাকে সব সময় ভেক্টরের চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে, শুধু ভেক্টর না, পরে যখন বল পড়বে নিউটন ল, তখনও এই দুটো মানে সূত্র সবসময় তোমার কণ্ঠস্থ রাখতে হবে যে কোনো অঙ্ক করার কাজে। এই সূত্র দুটো কাজে লাগে। তো আই উইল গিভ ইউ আ সাজেশন, জাস্ট এই সূত্র দুটো একদম মানে মাথার মধ্যে গেঁথে নাও, বিকজ সারা ক্লাস 11 এবং 12 যতদিন ফিজিক্স থাকবে ভীষণ ভীষণভাবে এই সূত্র দুটো তোমাদের কাজে লাগতে চলেছে। এটা তো গেল ভেক্টরের যোগ। তাহলে ভেক্টরের কি বিয়োগ গুণ ভাগ করা যায়, চলো সেটা দেখে নেওয়া যাক। ভেক্টরের যোগ তো অলরেডি আমরা শিখে ফেলেছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। অবশ্যই যোগ শিখলে বিয়োগ শিখতে হবে। তো বিয়োগ শেখার ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট ট্রিক ইউজ করছি, খুব সোজা বিয়োগ ব্যাপারটা। দেখো আমি বলেছি এখানে এ ভেক্টর এঁকেছি, বি ভেক্টর এঁকেছি, সামান্তরিক সূত্রের মতো করে এঁকেছি ছবিটা। একে আমি বলেছি এ মাইনাস বি বের করবো। বাচ্চা বয়সে মনে আছে বিয়োগ শিখেছিলে বীজগাণিতিক সংখ্যা, সে সময় কি বলেছিলে, না বিয়োগ মানে বিপরীত সংখ্যা যোগ করা। ভেক্টরের ক্ষেত্রে যদি ভাবি তাহলে ভাবতে পারি বিপরীত সংখ্যা নয় বিপরীত ভেক্টর যোগ করা। তো এই জিনিসটাকে আই ক্যান রাইট লাইক দিস, এ প্লাস মাইনাস বি। এবার দেখো আমি বিপরীত ভেক্টরের সংজ্ঞায় কি বলেছিলাম, মান সমান কিন্তু ডিরেকশনটা উল্টো। তো এইটা যদি আমার প্লাস বি হয়ে থাকে, আমার মাইনাস বি হবে উল্টো দিকে। এই বাহুটার মাপ করে আমি পিছন দিকে যদি সমান মাপ কেটে নিই, এটাই হবে আমার মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বির লব্ধি। তো দ্যাটস কোয়াইট ইজি। এরপর আমি কি করব, এখানে আমার সামান্তরিকটা কমপ্লিট করব, করলাম, করলে এখানে এই কর্ণটা, লেখাটা আমি মুছছি, হ্যাঁ আমি পরে লিখছি কোনটা। তাহলে এইটা হচ্ছে আমার বিয়োগফল, কারণ এটা আমার প্লাস, এটা আমার মাইনাস বি। তাহলে এদের লব্ধি হবে আমার এই ও ডি। ঠিক আছে, এইবার এখানে একটা জিনিস দেখো, আমি এটা পরে ফর্মুলাটা লিখছি, তার একটা জিনিস দেখো, মজার জিনিস, সেটা হচ্ছে দেখো আমি এ আর বি ভেক্টর ডিও তো একটা এরকম সামান্তরিক আঁকতে পারতাম, যেটা আমরা সচরাচর একে অভ্যস্ত, তাই না? এই সামান্তরিকের এইটা হচ্ছে আমার, সরি বেঁকে গেল, এইটা আমার হচ্ছে লব্ধি, মানে যোগফলটা ছিল। এখন দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান, এটার আমি একটা নাম দিই, এটা তো এ ছিল, আর এটার আমি নাম দিলাম সি। তাহলে দেখো এই বি এ একটা ভেক্টর আমি আঁকতে পারি। ভালো করে তাকিয়ে দেখো, ওডি আর বি এর সমান্তরাল অবশ্যই, কারণ এর সাথে এটা সমান্তরাল, এর সাথে এটা সমান্তরাল, যদি আমার ছবিতে হয়নি, ভেরি স্যাড। বিসির সাথে ও এর সাথে বি ড্যাশ ডি ড্যাশ সবাই সমান্তরাল। তো দেখো ওডি আর বি এ এরা এক সমান্তরাল, প্লাস এই দুটোর মান সমান। তাহলে দেখো আমি যদি সামান্তরিক সূত্র দিয়ে কোনো ত্রিভুজের লব্ধি বলে থাকতাম, তাহলে সেক্ষেত্রে ওই ভেক্টর দুটোর কমন বিন্দু দিয়ে যে কর্ণটা গেছিল সেটা ছিল আমার লব্ধি। ঠিক আছে, আর তাছাড়া যে আর একটা কর্ণ উল্টো দিকে যে কর্ণটা ছিল, সেই কর্ণটা বেসিক্যালি আমার ওই ভেক্টর দুটোর মানে বিয়োগফলটাকে প্রকাশ করবে। ঠিক আছে, এটা গেল একটা জাস্ট ছবি দিয়ে পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন, যে দুটো ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকতে পারলে সেই সামান্তরিকের একটা কর্ণ লব্ধি প্রকাশ করলে দ্বিতীয় কর্ণটা আমার বিয়োগফল প্রকাশ করবে। এখানে একটা জিনিস দেখো, সি স্কোয়ার সমান সমান তো লব্ধি যখন পড়েছিলে, এটা তোমরা ফর্মুলা বলেছিলে, তাই তো? আমি একেবারে ভেক্টরগুলো দিয়েই লিখছি ক্যাপিটাল সাইন ইউজ করে। ওকে, থিটাটা যেখানে ছিল ওদের মধ্যবর্তী কোণ, আর ট্যান আলফা সমান সমান তোমরা পড়েছো বি সাইন থিটা প্লাস এ প্লাস বি কস থিটা। এবার দেখো এখানে গল্প হচ্ছে এ আর মাইনাস বির মধ্যে কোণ, এ আর বি এর মধ্যে কোণ থিটা হলে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? এবার দেখো তাহলে কসের জায়গায় হবে কস 180 ডিগ্রি মাইনাস থিটা, হলো? এবার দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটাটা কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ, তাহলে দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান হবে মাইনাস cos থিটা, এই যে এখানে একটা মাইনাস হবে, আর এই 180 ডিগ্রি মাইনাস থিটাটা মুছে গিয়ে হবে cos থিটা। কেসটা কি হবে এখানে একবার লিখছি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা এটা ছিল, তাহলে আমি লিখলাম এটাকে মাইনাস cos থিটা, হলো? সেম ভাবে sin থিটার জায়গায় হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, sin হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ, তাহলে এই সাইনটা পজিটিভ থাকবে, প্রবলেম নেই। এই সাইনটা আবার মাইনাস হয়ে যাবে, কারণ এখানে আবার একটা cos থিটা আছে।
তাহলে আমার কি কাজ হলো, যেখানে যেখানে আমার cos থিটা ছিল আমি cos থিটা গুলোর আগে একটা করে মাইনাস লিখে দিলাম, ব্যাস আমার কাজ মিটে গেল। তার কারণটা হচ্ছে এটাই, আমার এটা এখন কিন্তু আর সেটা স্কোয়ারটা আর নেই, এটা কিন্তু লব্ধি নয়, এটা হচ্ছে ওই ভেক্টর দুটো বিয়োগফলকে প্রকাশ করবে। আসলে গল্পটা কোথায় হলো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে যে কোনো একটা ভেক্টরকে উল্টে দিলে কোণটা উল্টে গিয়ে 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। তো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, তাই সাইনের আগে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান মাইনাস cos থিটা, সেই জন্য cos এর আগে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ ভেক্টরের যোগ ফর্মুলাটা মনে রাখলে, ওই জন্য প্রথমেই বলে দিয়েছিলাম যে ভেক্টরের যোগের ফর্মুলাটা ভীষণ ভালো করে মনে রাখবে, অটোমেটিকলি ভেক্টরের মাইনাসের ফর্মুলাটা তোমাদের মনে থেকে যাবে। আর আজকে এ পর্যন্তই। যোগ শিখলে বিয়োগ শিখলে প্র্যাকটিস করো বাড়িতে, পরের দিন যোগ করার ভাগ করা শিখবো, মানে একটা ভেক্টরকে কিভাবে বিভিন্ন দিক বরাবর ভেঙে নেওয়া যায়, ভাগ ঠিক নয় ভেঙে নেওয়া যায় সেটা শিখবো। আর শিখবো ভেক্টরের গুণ। তো এই দুটো শেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটা প্রেস করতে হবে, যাতে আমি ঠিক পরের ভিডিওটা আপলোড করলে সবার প্রথমে তোমরা জানতে পারো। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আরো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে বাড়ি বসে তারা পড়াশোনা করতে চায় অথচ ভালো মাস্টারের কাছে গিয়ে পড়তে পারছে না, তারা যেন বাড়ি বসে আমার এই ভিডিওটা দেখে পড়াশোনা করতে পারে। সো শেয়ার করে দিও। আর কিছু জানার থাকলে, কিছু বলতে চাইলে, কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।